স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক 10 মন্ত্রী সহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। সকাল 10টায় তাদেরকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। বাকি যাদের হাজির করা হয়েছে তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর কাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এই প্রথম জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হলো। এ বিষয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজ, আপনি তো শুনানিতে উপস্থিত ছিলেন, প্রথম দিনে এখন পর্যন্ত কি কি হলো? তৌসিয়া, আপনি যেমনটি বলছিলেন, সকাল 10টায় কিন্তু যারা আসামি রয়েছেন তাদের 13 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে এবং প্রায় 11টা নাগাদ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে। আমরা তার আগে আসামিদেরকে দেখেছি যে যে গারদখানা রয়েছে সেখানে রাখা হয়েছিল এবং আদালত যখন বসলো 11টার দিকে, তার আগ দিয়ে কিন্তু তাদেরকে এজলাস কক্ষে যে আসামির যে কাঠগড়া রয়েছে সেখানে রাখা হয়। তো আপনাকে একটু আদালতের পরিবেশ দেখাতে চাই যে আসলে এই পিছনে যে ভবনটি রয়েছে এর মধ্যেই কিন্তু ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে। আর প্রথম দিনে যে ঘটনাগুলো ঘটেছে আজকে, শুরুতে 2টা মামলা আমরা দেখেছি কার্যতালিকায় ছিল। একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একমাত্র আসামি এবং তার বিষয়ে যেটি বলা হচ্ছিল যে তিনি আসলে যে সমস্ত মানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি যেটি রয়েছে এই জুলাই হত্যাকাণ্ডের বিষয়ে, যে সে সর্বোচ্চ উপরে থেকে এই যে হত্যাকাণ্ড বা যে অপরাধ সংগঠিত হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন বলে এমনটি অভিযোগ তোলা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে। তো সেই সমস্ত বিষয়গুলো আদালতের সামনে তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তিনি শুধু কিন্তু এই যে আওয়ামী লীগের যে 16 বছর, এই 16 বছরে তারা কিভাবে কখন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে, তারপরে তারা যে নির্বাচন নিয়ে যে কারচুপি করেছে, এই সমস্ত বিষয় সে আসলে সূচনা বক্তব্যে এই সমস্ত সব বিষয়ই কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এবং পরবর্তীতে যেটি হয়েছে সেটি হলো তিনি 2 মাসের সময় চেয়েছিলেন। তিনি বলছিলেন যে তদন্ত সংস্থা আসলে জানিয়েছে যে তাদের এটি একটি অনেক বড় বিষয়, যে কারণে এটি তদন্ত শেষ করতে আরও 2 মাসের সময়ের প্রয়োজন। তো আদালত সেখানে কিন্তু তাদেরকে 1 মাসের সময় মঞ্জুর করেছে। আর এরপরে যে মামলাটির এখন শুনানি চলছে সেটিতে কিন্তু শেখ হাসিনা সহ প্রায় মানে 46 জনের যে আসামি রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছেন যারা 13 জনকে আজকে হাজির করা হয়েছে। তো আজকে এই সমস্ত আসামিরা আসলে কে কিভাবে জড়িত এবং তাদের মিডিয়াতে তাদের বক্তব্য এসেছে, তারা কিভাবে বলেছে এবং শুধুমাত্র যে কোটা আন্দোলন সেটি যে একটি অভ্যুত্থানের রূপ নিল সেটা কিভাবে নিয়েছে না নিয়েছে সেই বিষয়গুলোই কিন্তু তিনি তুলে ধরছেন চিফ প্রসিকিউটর। আর আসামিরা আমরা যেমনটি দেখেছি যে তারা কিন্তু চুপচাপ বসে রয়েছেন এবং তারা আদালতের যে কার্যক্রম সেগুলো কিন্তু দেখার চেষ্টা করছেন। আর কয়েকজনের পক্ষ থেকে কিন্তু ওকালতনামায় দাখিল করা হয়েছে এবং তারা আইনজীবীও কিন্তু নিয়োগ দিয়েছেন। আমরা দেখেছি যে সালমান এফ রহমান, আনিসুল হক এবং তৌফিক ইলাহি চৌধুরী, জুনায়েদ আহমেদ পলক এবং ফারুক খান, এই 5 জনের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি একজন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে, এহসানুল হক সামাজি, যিনি তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং এরপরে কিন্তু আমরা দেখেছি যে দীপু মনি এবং ইনু, তার পক্ষ থেকেও কিন্তু একজন আইনজীবীকে আমরা ওকালতনামা দেখেছি এবং তারা ভিতরে কিন্তু অবস্থান করছেন। হয়তো তাজুল ইসলাম যে বক্তব্য রাখছেন সেই বক্তব্য শেষে হয়তো এমন হতে পারে যে তাদের পক্ষ থেকে হয়তো শুনানিতে অংশ নিতে পারেন বা আসামিদের হয়তো জামিনেরও আবেদন জানাতে পারেন। তো এই ট্রাইব্যুনালের কার্যক্রম এখনও চলছে, ঠিক কতক্ষণ চলবে সেই বিষয়টি এখনও জানা যাচ্ছে না। তবে আমরা তাজুল ইসলামের কাছ থেকে যেটি জেনেছিলাম যে এই দ্বিতীয় যে মামলাটি রয়েছে এই মামলাটিও কিন্তু তদন্ত শেষ করতে সময় লাগবে এবং তদন্ত সংস্থার পক্ষ থেকে সময়ের আবেদন জানানো হবে বলেই তিনি জানিয়েছেন। আর আপনি জানেন যে এর আগে
সকাল 10টার দিকে কিন্তু পুলিশ ভ্যানে করে 13 জন আসামিকে হাজির করা হয়েছিল এবং একজন আসামি যিনি টাঙ্গাইলে মানে পুলিশের রিমান্ডে রয়েছে অন্য একটি মামলায়, সেই কারণে কিন্তু তাকে আদালতে হাজির করা হয়নি। তো এই বিষয়টিও কিন্তু আদালতে উত্থাপন করেছিলেন চিফ প্রসিকিউটর, এবং তিনি যেমনটি বলেছেন যে অন্য মামলায় যদি রিমান্ডেও থাকে কেউ, তো সেক্ষেত্রেও যেন ট্রাইব্যুনালের যাতে নির্ধারিত তারিখে তাদেরকে হাজির করা হয়, এই বিষয়ে কিন্তু আদালতের তিনি আদেশ প্রার্থনা করেছেন। এ বিষয়ে অবশ্য আদালত কিছু বলেননি। তিনি বলেছেন যে এই ট্রাইব্যুনালের যে আদেশটি রয়েছে সেটি টাঙ্গাইলের যে আদালত রয়েছে বা পুলিশ প্রশাসন রয়েছে তাদেরকে জানানো হয়েছিল কিনা, যদি জানানো না হয়ে থাকে এই বিষয়টি তাদেরকে জানানোর জন্য তিনি বলেছেন। তো এই ছিল আমার কাছে আপাতত সর্বশেষ সংবাদ। তৌসিয়া। আজিজুল, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। নারায়ণগঞ্জের সোনারগাঁও মেঘনা ঘাটে অবস্থিত ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর 5টা 10 মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁ, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে অন্তত 12টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানানো যায়নি। 2023 সালের জুন মাসে দিনাজপুরের বোচাগঞ্জ বকুলতলা মহাসড়কের বাজার অংশে শুরু হয় নির্মাণ কাজ। অথচ কাজ শেষ করার আর 1 মাস সময় বাকি থাকলেও কাজ হয়েছে মাত্র 30%। বর্তমানে খানাখন্দে ভরা মহাসড়কের ওই অংশে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগে রয়েছেন চালক ও যাত্রীরা। দিনাজপুরের বোচাগঞ্জ বকুলতলা মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে 5টি উপজেলার মানুষ। 1 বছর পার হলেও শেষ হয়নি মহাসড়কের বাজার অংশের নির্মাণ কাজ। বেহাল দশার কারণে সড়কটিতে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, পাশাপাশি প্রায় নষ্ট হচ্ছে যানবাহন। স্থানীয়রা জানান, বাজার অংশের আরসিসি ঢালাই ও ব্রিজ নির্মাণের কাজের খুব একটা অগ্রগতি নেই। মাত্র 30% কাজ শেষ হওয়ার পর থমকে আছে নির্মাণ কাজ। রাতের বেলা দিনের বেলা এখানে পার হইতে পারতেছে না, হাত পা ভাঙে, লোকজন এখানে অনেক আহত হচ্ছে। 2টা মোটরসাইকেল উল্টে পড়ে গেছে এই সমস্যার জন্য। সব রাস্তাটা খুঁড়িয়ে আনতে থুই দিচ্ছে আর ধুলায় মন্দির আছে, সাধারণ জনগণের ক্ষতি। এটা ঠিক করলো? নির্মাণ করার এতদিন লাগার কথা না, ঠিকাদার ঠিক টাইম নিয়ে কাজ করতেছে না, হঠাৎ 2-1 দিন কাজ করতেছে আবার ফের বন্ধ। তাই মনে করেন 11 মাস থেকে এরকম অবস্থা, মানে 2টা গাড়ি কোনো ডিসপ্যাচ করা যাচ্ছে না, প্রচন্ড ইস্যু যাচ্ছে আমাদের। ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সড়কটির নির্মাণ কাজ শেষ করার আশ্বাস দিলেন এ কর্মকর্তা। আমরা লিখিতভাবে ঠিকাদারকে কাজের গতি বাড়ানোর জন্য টাকাটা দিয়েছি। আগামী 2 মাসের মধ্যে ঠিকাদার এই কাজটি শেষ করে ফেলার কমিটমেন্ট দিয়েছে আমাদেরকে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী মাসেই সড়কটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। শীতের আমেজ শুরু হয়েছে উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায়। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলছে সূর্যের, তবে বিকেলের পর আবারও কমে যাচ্ছে তাপমাত্রা। সকাল 9টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁতেও জেঁকে বসেছে শীত। কুয়াশার দাপট না থাকলেও রাতের তাপমাত্রা অনেকটাই নেমে যাচ্ছে। সকালে নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.2 ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ের কন্যা খ্যাত পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের আমেজ। সেই সঙ্গে ঘন কুয়াশা থাকছে রাত থেকে সকাল পর্যন্ত। একইভাবে কুয়াশাচ্ছন্ন থাকছে দক্ষিণের জেলা পটুয়াখালীর গ্রামীণ জনপদও। সকাল 9টায় জেলার কলাপাড়া উপজেলার সর্বনিম্ন 16.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশের বাইরের খবর। মৌসুমের দূষিততম দিন পার করছেন ভারতের দিল্লিবাসী। গত 1 সপ্তাহ ধরেই ভয়াবহ বায়ু দূষণের শিকার দিল্লির বাসিন্দারা। দিনে দুপুরেও ঘন ধোঁয়াশায় ঢাকা থাকছে রাজধানী শহর, ফলে কমেছে দৃশ্যমানতা। দেরিতে চলছে ট্রেন এবং বিমান। যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে বিমান সংস্থাগুলো। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান চালু করেছে দিল্লি সরকার। এছাড়া 8 দফা বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী বহনকারী ট্রাক ছাড়া অন্য ভারী যানবাহন আপাতত দিল্লিতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণী ছাড়া স্কুলের অন্য সব শ্রেণীর পাঠদান চলছে অনলাইনে।
যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রায় ৩ বছর ধরে চলা এই যুদ্ধে এর আগে মিসাইল ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে কখনোই হামলার হুমকি দেননি যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামী কয়েকদিনের মধ্যেই এই হামলা চালানো হতে পারে। প্রথম হামলায় ব্যবহার করা হতে পারে ATACMS রকেট, যেটি ৩০৬ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর আগে রোববার ইউক্রেন জুড়ে ১২০টি ক্ষেপণাস্ত্র ও ৯০টি ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এতে দেশটির জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়ার এই হামলায় কিয়েভের বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হামলায় ইউক্রেন জুড়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এই ছিল এখনকার মতো। এরপর নিউজ আপডেট বেলা ২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।